হ্যালো এভরিওয়ান, ভেক্টরের 7 নাম্বার লেকচারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা এর আগের দিন মোটামুটি স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র এবং মোটামুটি ফিজিক্সের জন্য ক্যালকুলাসের যতটুকু পার্ট আমাদের জানা জরুরি ততটুকু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে স্পেশালি ভেক্টর চ্যাপ্টারের ক্ষেত্রে কোন একটা ভেক্টর রাশি অথবা স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যখন তার ভেক্টর এক্সপ্লেনেশন বের করতে চাই, তো সেজন্য আমরা তিনটা সিস্টেমের আওতাভুক্ত হই। একটা আমাদের ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্ল। তো আমরা আজকে এই তিনটা নিয়ে একটু আলোচনা করব। আর তার আগে আমরা গতদিন একটা জিনিস শিখেছিলাম, সেটা নাবলা ভেক্টর নিয়ে, রাইট? বা নাবলা অপারেটর নিয়ে, রাইট? তো আমরা দেখছিলাম যে আমরা যদি একটা ভাই। আপস এন্ড ডাউন ত্রিভুজ আঁকাই এবং তার উপর একটা ভেক্টর চিহ্ন দিব, এবং তার মধ্যে কি ছিল, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, রাইট? এটা ছিল আমাদের কি নাবলা অপারেটর না? এবং আমাদের আজকের কাজ আর কিছুই না। আমরা এই নাবলা অপারেটরকে কখনো স্কেলার রাশি দ্বারা গুণ করব, কখনো কোন একটা ভেক্টর রাশির ডট গুণ করব, কখনো এই নাবলা অপারেটরের সাথে ক্রস গুণ করব, করে এদের তিনজনকে তিনটা নাম দিব। ক্লিয়ার? তাহলে আমাদের যদি কোন একটা ফাংশন থাকে, ধরে নাও সামথিং একটা ফাংশন আছে, সেটা ফাংশন অফ এক্স ওয়াই জেড। দেখতে কেমন হবে মনে আছে আশা করি? অথবা ফাংশন অফ এক্স ওয়াই দেখতে কেমন হবে মনে, আশা করি মনে আছে যে আমরা গ্রাফিক্যালি তোমাদের ওয়েবসাইটে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে ফাংশন অফ এক্স ওয়াই জেড অথবা ফাংশন অফ এক্স ওয়াই আসলে দেখতে কেমন হয়। মনে আছে হালকা পাতলা? আশা জি করি ভাই, আছে। হালকা পাতলা তো মনে আছে। এবং এইটার ফিজিক্যালি আমরা যদি হ্যান্ড রাইটিং এ লিখি, তাহলে ধরো একটা রাশি দেখতে এরকম হইতে পারে, এক্স ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ধরো এক্স ওয়াই জেড কিউব, এরকম হইতে পারে, রাইট? একটা ফাংশন যেখানে তিনটাই আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেই রকম একটা রাশি ধরো এখানে আছে, এবং এটাকে আমরা কি বলতে পারি, একটা ফাংশন। এই যে এই ফাংশনটা কি একটা স্কেলার ফাংশন নাকি ভেক্টর ফাংশন? একটা স্কেলার ফাংশন। কথা কি ভুল বলছি? ভুল বলতেছি কি? না ভাই। না, না। বলতেছি না। তাহলে এই যে যে একটা না ভাই। স্কেলার, হ্যাঁ, স্কেলার ফাংশন যে আমরা পাইছি, আমরা দেখছিলাম যে এই স্কেলার ফাংশনের এক এক দিকে এক এক রকম ঢাল থাকবে না? মানে তিনটাই যখন ভেরিয়েবল থাকবে, তখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তখন এর তিনটা দিকে তিনটা ঢাল পাবো না আমরা? মানে এক্স এর দিকে পার্টিকুলার একটা ঢাল, ওয়াই এর দিকে পার্টিকুলার একটা ঢাল, জেড এর দিকে পার্টিকুলার একটা ঢাল, এমন পাবো না? জি কথা, ভাইয়া। তাহলে আমরা এই যে একটা স্কেলার রাশির পার্টিকুলারলি তিনটা দিকের ঢালগুলো পাবো কিভাবে, মানে ঢাল সমৃদ্ধ ভেক্টর পাবো কিভাবে? যদি আমরা এই নাবলা অপারেটরকে ধরো, এটাকে আমি এফ অফ এফ ওয়াই জেড না দিয়ে আমরা ধরলাম ফাই অফ এক্স। ফাই একটা ফাংশন ফাই। তাহলে আমি যদি এই নাবলা অপারেটরের সাথে এই ফাইকে গুণ করি, তার মানে কি, এই রাশিটার ক্ষেত্রে তোমার আমি কি বের করতেছি, যে এটাকে নাবলা অপারেটরের মধ্যে ঢুকাই দিলাম। তাহলে সেই নাবলা অপারেটর কি করবে, আই এক্সিস বরাবর তার যে ঢাল, সেটা কি ডেল ডেল এক্স। আবার ওয়াই এক্সিস বরাবর তার যে ঢাল, সেটা কি ডেল ডেল ওয়াই। আবার জেড এক্সিস বরাবর যে ঢাল, সেটা ডেল ডেল জেড। তাহলে এই রকম ভাবে সে তিন এক্সিস বরাবরই ঢাল বের করে আমাকে দিবে না, যদি আমরা নাবলা অপারেটরের সাথে গুণ করি কি এই ফাংশনটা? তাহলে এই ফাংশনের তিন দিকে যে তার তিনটা ঢাল আছে, এই তিনটা ঢালকে সে এককভাবে প্রকাশ করবে না? এই যে যে এককভাবে প্রকাশ করলো, এটাকেই আমরা বলবো তার গ্রেডিয়েন্ট। অথবা আমরা বলবো, এই নাবলা অপারেটরের সাথে যখন আমরা একটা স্কেলার ফাংশনকে গুণ করতেছি, তার মানে ওই স্কেলার ফাংশনের পার্টিকুলার দিক বরাবর আমরা তার ঢালগুলো নির্ণয় করতেছি, যেটাকে আমরা বলবো কি গ্রেডিয়েন্ট অফ ফাই। কথা কি বুঝছো কিছুটা? জি ভাই। তাহলে দেখো, আমরা আসলে এইটাই যদি বের করতে চাই যে এই গ্রেডিয়েন্ট অফ ফাইটা কেমন হবে, তাহলে আমাদের কি হবে, যে তোমার বলতে পারি ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল
জেড অফ কে ক্যাপ। এইটার সাথে আমি কি গুণ করব? এটার সাথে আমি গুণ করব হচ্ছে এক্স কিউব ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা ধরো এত বড় আমরা না লিখি, আমরা ফাইটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ। কেন ছোট করলাম? যার বারবার এই একই ইকুয়েশন যেন আমাকে না লিখতে হয়। তো আমি এটাকে একটু ছোট করে দিলাম যে শুধুমাত্র এতটুকু, এটাও কি একটা ফাংশন হইতে পারে ফাই। ঠিক আছে, তাহলে এটারই যদি আমি করি তাহলে দেখো ডেল ডেল এক্স অফ কি হবে, এর ভিতরে ঢুকবে কি এক্স কিউব প্লাস ওয়াই জেড ইন্টু আই ক্যাপ, রাইট, প্লাস ডেল ডেল ওয়াই অফ এক্স কিউব ওয়াই জেড অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ তোমার হচ্ছে এক্স কিউব ওয়াই জেড কে ক্যাপ। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি মান বেরোবে বলো দেখি। প্রথম ক্ষেত্রে এই ওয়াই ইকুয়েশন, জেড তাহলে শুধু থ্রি ওয়াই, থ্রি ওয়াই জেড এক্স স্কোয়ার। 3yz x স্কোয়ার, এটা কেমনে হইলো বাকিটা কি বুঝতে পারছো? ওয়াই জেড কে আমরা কি ধরলাম, কনস্ট্যান্ট ধরলাম, কনস্ট্যান্ট। জি ভাই, আর জি ভাই। এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করে কি আসলো 3x স্কোয়ার। ওকে, প্লাস এখানে কি হবে আই ক্যাপ, আর ডেল ডেল ওয়াই এটা করলে কি হবে জে ক্যাপ, প্লাস এখানে কি হবে এক্স কিউব ওয়াই, কে ক্যাপ, এক্স কিউব জেড। এক্স কিউব ওয়াই অফ কে ক্যাপ, জেড না। কেননা জেড কেই তো তুমি ডিফারেন্সিয়েশন করতেছো, তাইলে বাকি কনস্ট্যান্ট টুকু থাকে কি এক্স কিউব ওয়াই, এটা তো কনস্ট্যান্ট, আর বাকি জি তুমি ভাই। জেড কে ডিফারেন্সিয়েশন করতেছো। তাহলে এই যে যেই রাশিটা ভাই, তুমি পাইলা, বলো। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তুমি যে এই রাশিটা পাইলা এটা কি বোঝাচ্ছে? যে আই ক্যাপ বরাবর এই ফাই ফাংশনটার ঢাল হচ্ছে 3yz x স্কোয়ার, এবং একই সাথে সে কি বোঝাচ্ছে, জেড বরাবর তার হচ্ছে ঢাল হচ্ছে কি এক্স কিউব জেড এই পরিমাণ, এবং কে ক্যাপ বরাবর তার যে ঢাল সেটা হচ্ছে এক্স কিউব ওয়াই বরাবর। ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাইয়া। এইখান থেকে আমরা বেশ কিছু জিনিস পাই। প্রথমত এই ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা কি পাই আসো সেটা একটু আলোচনা করি, যেটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। দেখো এর এক নাম্বার ফিজিক্যাল সিগনিফিকেন্স মানে গ্রেডিয়েন্টের, ঠিক আছে, গ্রেডিয়েন্টের এক নাম্বার মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে ভাই এইটা একটা ভেক্টর রাশি, এটা কি একটা ভেক্টর না? হ্যাঁ। যেটা তুমি গ্রেডিয়েন্ট পাচ্ছ সেটা কি একটা ভেক্টর না? ভেক্টর না হইলে কি তুমি বুঝতে পারতা যে কোন দিক বরাবর তার ঢাল কতটুকু? বুঝতে পারতা না। দুই নাম্বার হচ্ছে যে একটা স্কেলার রাশিকে তুমি ইনপুট দিচ্ছ আর তুমি পাচ্ছ কি একটা ভেক্টর ফিল্ড, মানে এটাকে তুমি যদি প্লট করো তাইলে কি একটা দেখতে ভেক্টর ফিল্ডের মতো হবে না? ওই যে আমরা বলছিলাম যেমন এমন 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 ভেক্টর ফিল্ড পাবা না বিভিন্ন এক্স ওয়াই এর মানের জন্য? এক্স ওয়াই এর জি ভাই। বিভিন্ন তুমি যদি মান বসাও যে 0 0 0, দেন 1 1 1, 1 2 2 2, এরকম করে যদি এক্স ওয়াই এর মানগুলো বসাও তাহলে এরকম একটা ভেক্টর ফিল্ড পাবা না? তাহলে তুমি ইনপুট দিচ্ছ কি, জি ভাই। ইনপুট দিচ্ছ হচ্ছে স্কেলার রাশি, এবং তাকে বানাইতেছে কি ভেক্টর ফিল্ড। দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যদি মনে রাখতে হয় তাহলে আমরা কি মনে রাখবো, গ্রেডিয়েন্ট কিন্তু কাজ করতেছে, গ্রেডিয়েন্ট অপারেটর তার মধ্যে ঢোকাচ্ছে একটা স্কেলার ফাংশনকে, দেন সেটাকে বানাচ্ছে কি একটা ভেক্টর ফাংশনে অথবা ভেক্টর ফিল্ডে। ঠিক আছে? ঠিক আছে। জি তিন ভাইয়া। নাম্বার জিনিস হচ্ছে দেখো তো এইখান থেকে তুমি কি কোনো একটা দিকে সর্বাধিক কি পরিমাণ বৃদ্ধি ঘটবে অথবা হ্রাস ঘটবে, অর্থাৎ সর্বাধিক কি পরিমাণ ঢাল হবে সেটা কি তুমি বের করতে পারবা না এক্স ওয়াই এর মান দিয়ে? জি ভাই, তাহলে ইনশাআল্লাহ। আমরা কিন্তু সর্বাধিক ঢালটা কোন একটা দিক বরাবর অথবা টোটাল সর্বাধিক ঢালের পরিমাণটাও কিন্তু নির্ণয় করতে পারবো। 4 নাম্বার, সেটা হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় কোন একটা স্থানাঙ্ক দেয়া থাকলে
সেই স্থানাঙ্ক বরাবর তুমি কি ঢাল নির্ণয় করতে পারবা না? নির্দিষ্ট স্থানাঙ্কে। কেমন নির্দিষ্ট স্থানাঙ্কে? তোমাকে যদি বলে 1,1,2, তাহলে এইরকম একটা নির্দিষ্ট বিন্দুতে বা স্থানাঙ্কে তুমি কি ঢালের পরিমাণ নির্ণয় করতে পারবা না? জি ভাই। ধরো এইখানেই তোমাকে বললো যে ওয়ান আচ্ছা কমা ভাই ওয়ান কমা টু ভাই। এই বিন্দুতে তুমি গ্রেডিয়েন্টটা বের করো বা ঢালের পরিমাণ বের করো। তাহলে এক্স ওয়াই জেড এর জায়গায় তুমি কি বসাবা? খালি 1,1,2 বসাই দিবা, এই মানটা ইনপুট দিবা, তাহলে কি পাবা? যেমন এখানে তুমি কি পাবা? যে ভাই থ্রি। বলছিলাম যে হ্যাঁ, এই যে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে। সর্বাধিক ঢাল নির্ণয় করা। বলো তাহমিদ না কে যেন বলতে চাচ্ছিলা? না ভাই, আমি কিছু বলিনি। আচ্ছা, যাই হোক, তাহলে নির্দিষ্ট একটা বিন্দুতে তোমরা কি একটা নতি বের করতে পারবা না? যে এক্স ওয়াই জেড, যেরকম এখানে যদি বলে যে 1,1,2 বিন্দুতে তোমার হচ্ছে নতির পরিমাণ বের করো বা ঢালের পরিমাণ নির্ণয় করো, তাহলে কি হবে? জাস্ট 6 i ক্যাপ, এখানে কি হবে? প্লাস তোমার 2 j ক্যাপ প্লাস k ক্যাপ, এমন হবে না? ওই যে হ্যাঁ, 1,1,2 বিন্দুতে। তাহলে নির্দিষ্ট একটা স্থানাঙ্ক বা নির্দিষ্ট একটা বিন্দুতে আমরা ঢালের পরিমাণটাও নির্ণয় করতে পারবো, রাইট? তাহলে এই হ্যাঁ হ্যাঁ ছিল পাবো। হচ্ছে আমাদের মোটামুটি একটা গ্রেডিয়েন্ট দিয়ে আমাদের কাজ। তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে মূলত আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্ট দিয়ে আমরা একটা স্কেলার ফাংশন, এইটার আসলে বিভিন্ন পরিবর্তনটাকে আমরা কি করতে পারি, দেখতে পারি, বা বিভিন্ন ঢাল নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। আচ্ছা ভাই, হচ্ছে এই যে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে সর্বাধিক ঢাল, হ্যাঁ। হুম। এইটা সর্বাধিক ঢাল বলতে গেলে মানে এখানে কি নির্দিষ্ট কোনো পয়েন্ট দেওয়া থাকবে, মানে কোনো স্থানাঙ্ক মান দেওয়া থাকবে? এইটা তোমরা বুঝতে পারবা যে কোন একটা ফাংশন ধরো দেয়া আছে, যে ধরো x y - 3x x y² এই হ্যালো রাশিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো। ভাই, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া, শোনা যাচ্ছে। শোনো, তোমাদের যখন তোমরা হচ্ছে অন্তরীকরণ করবা, তখন 9.8-এ অথবা 9.9-এ যাই হোক না কেন, সেখানে তোমরা দেখবা যে একটা রাশির সর্বোচ্চ মান কোথায় পাওয়া যায়, মানে ফাংশন অফ ওয়াই এর মিন ভ্যালু কত হবে, আর সব থেকে বেশি মান কোথায় পাওয়া যাবে, মানে লোয়েস্ট মান আর হাইয়েস্ট মান ডিফারেন্সিয়েশন দিয়ে বের করা যায়। তো এখানে যখনই একটা ফাংশন তৈরি হবে, এই ফাংশনকে আবার যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করা যায়, তাইলে এইখান থেকে তুমি সর্বোচ্চ ঢালটা পাওয়া যাবা। মানে যে কোনো একটা ফাংশন যদি দেয়া থাকে, সেই ফাংশনের আরেকবার ডিফারেন্সিয়েশন করে শূন্য বসায় সেটার মেজর মানে হাইয়েস্ট মান আর লোয়েস্ট মান বের করা যায়, যেটাকে লঘুমান আর গরুমান বলে। তো লঘুমান আর গুরুমান বের করাটা তোমরা যখনই ডিফারেন্সিয়েশন শিখবা তখন দেখতে পারবা বের করা যায়। আর তারপরেও তোমার যদি চিন্তা করতে একটু সমস্যা হয়, তাহলে এক্স ওয়াই জেড এর ভিন্ন ভিন্ন মান বসাইলে, এখানে তো অবশ্য সবগুলোই প্লাস, কিন্তু যদি মাইনাস টার্ম থাকতো, যে ধরো এরকম 3 y z -3 x² y, তাহলে কি সবগুলো মানের জন্য এর কি সর্বোচ্চ মান পাওয়া যাইতো? পাওয়া যাইতো না নিশ্চয়। তাহলে ঢালেরও একটা কি জি না সর্বোচ্চ ভাই। পরিমাণ মান আছে না? সেটা আরবিটারিলি x y z এরকম করে বসায় বসায় পাওয়া যাবে। তো এরকম বসায় বসায় পাওয়া লাগে না, এমনি পাওয়া যায়। সেটা আমরা শিখবো, যখন ডিফারেন্সিয়েশন শিখবো তখন আমরা দেখবো যে কোন একটা নির্দিষ্ট ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কেমনে পাওয়া যায়। ক্লিয়ার? মোটামুটি কি এতটুকু বোঝা গেছে? যদি বোঝা যায়, আমরা এখন ডিফারেন্সিয়েশনের আরেকটু কঠিন পার্টে যাব। কঠিন পার্টটা হচ্ছে, গতবার আমরা জাস্ট শিখছিলাম কি, যে ddx(x²) বের করা, রাইট? এমন বের করা শিখছিলাম না? জি ভাই, জানি এটা। আচ্ছা, এখন আরেকটু যদি কঠিন করি, ddx(x²+y) এটাও কি আমরা বের করতে পারবো না? বের করতে পারবো? পারবো, পারবো পারবো। পারবো। এটার মান কত হবে বলো দেখি? এটার মান তো 2x হবে, এটার মান কত হবে? মিনহাজুল, তোমার টু এক্স নেট হবে। খুবই স্লো, যাই হোক, মানে নেটে টু এক্স খুবই হবে। প্রবলেম, যাই হোক, এটার মান কত হবে? 2x। এটার মানও 2x হবে।
কেন দেখতে টু হবে। এক্স হবে? ওয়াই কেননা কনস্ট্যান্ট ধরছে ভাই। হ্যাঁ, ওয়াই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এই জন্য এটা কত হবে, জিরো হবে। যদি আমি সামথিং বলে দিতাম যে ওয়াই ইজ এ ফাংশন অফ এফ অফ এক্স, তাহলে কিন্তু ভিন্ন হইতো, তখন কিন্তু আর টু এক্স হইতো না, ঠিক আছে, তখন আরেকটা টার্মও যুক্ত হইতো, মানে ওয়াই প্রাইম আমাদের লিখতে হইতো। যাই হোক, সেখানে আমরা না গাই, তাহলে আমরা বুঝতে পারতেছি। কিন্তু আমি যদি এইরকম করতাম, তখন কি এটা একটু জটিল হয়ে যাইতো না? হ্যাঁ, জি ভাই। স্কোয়ারের পুরোটা বসাই দিব না? এটা সূত্র বসাইতে হবে হয়তো প্রথমে। আচ্ছা, সূত্র না বসায়ও এটা করা যায়, আবার সূত্র যে সবসময় তুমি বসাতে পারবা তা কিন্তু বসাতে পারবা না, বুঝছো? মানে সবসময় সূত্র বসায় এটাকে ইলংগেট করা যায় না, কথা কি বুঝছো? তো ইলংগেট করা না গেলে আমরা হচ্ছে, ধরো এটার উপর টু নাই, এটার উপর তুমি যে বললা সূত্র বসাবা, না, এবার সূত্র বসাতে পারবা? না পারবা না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কি করতে ভাই, হয়, এই সবার সাথে গুণ করে দেবো। সবার ক্ষেত্রেই তুমি কি করবা, গুণ করে দিবা না? মানে সবার ক্ষেত্রে হ্যাঁ ভাই, মানে সব হচ্ছে উপরের যে সূত্র আছে ওগুলোর সাথে গুণ করে দেবো। উপরে যে সূত্র আছে সেটার সাথে গুণ করে দিবা বলতে বুঝি নাই আমি। বুঝলাম। মানে উপরে যে সূচক আছে এক্স স্কোয়ার, যেমন এক্স এর পাওয়ার হচ্ছে 2, ওই 2 এর সাথে গুণ করে দেবো এটা। আচ্ছা, এইরকম করলে তো এটা তো অনেক বড় রাশি হবে, তাই না? মানে এক্স স্কোয়ারের পদ থাকবে কিন্তু, মানে আমি, আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলে নি, যে এই যে তোমাদের আমি উত্তর নি, ইভেন ইফ ভুল হইলো, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, ও যেটা চেষ্টা করছে এইটা কিন্তু হচ্ছে সব থেকে বড় বিষয়। মানে ধরো আমার থেকে তোমার মাথায় এরকম একটা ব্রেন ক্লিক করতেই পারে যে তুমি আমার থেকে সহজে কল্পনা করতে পারতেছো, বাট কোন একটা জিনিস শেখার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন একটা জিনিস কেন হচ্ছে না এইটা শেখা। ক্লিয়ার? তো তোমরা হয়তো বা অনেকে বোর হইতে পারো যে আরে এই ছেলে কি অ্যান্সার দিচ্ছে, ভাই এইটা নিয়ে কেন গেজাইতেছে, বাট ফ্যাক্ট হচ্ছে এইটাই হচ্ছে শিক্ষা, যে ও কেন ভুল করতেছে, অথবা ওর ভুলটাকে কেমনে ফার্নিশ করা যায়, এই জায়গাটা নিয়ে কাজ করাটা হচ্ছে বড় জায়গা। এবং তোমরা কেউ পড়ো আর না পড়ো, একজনও যদি পড়ো, আমি আসলে এমনিই আগাবো, বুঝতে পারছো? আচ্ছা, ও যেটা, তুমি যেটা বলার চেষ্টা করতেছিলা যে এক্স স্কোয়ার আছে আর এখানে টু দি পাওয়ার সিক্স আছে, তাই না? তো এটাকে তুমি ইলংগেট করবা, তো এটাকে যদি তুমি ইলংগেট করো, এখানে কয়টা পদ পাবা জানো? এখানে মোট 7টা পদ পাবা, রাইট? মানে এনসিআর জি ভাই আকারে সব। তোমার ইলংগেশন হবে, একবার এক্স টু দি পাওয়ার 12 থেকে শুরু করে এক্স টু দি পাওয়ার 0 পর্যন্ত যাবে। তার মানে মোট অনেকগুলো পদ পাবা না, একটা হিউজ সংখ্যক জি কিন্তু ভাই। পদ পাবা। তো এইটা নিয়ে কাজ করতে গেলে তো ভাই ব্রেন ম্যাল ফাংশন করবে, বুঝনি তো, হ্যাঁ, মাথা তো কাজ করবে না। তো অমনে করতে হবে না, এটাকে বলে হচ্ছে চেইন রুল। কি বললাম বলো দেখি? চেইন চেইন রুল। রুল। চেইন রুলটা কি? ধরো সামথিং একটা কিছু আছে, যেমন ধরো তোমার এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার আছে, আমরা সহজে ধরে নিলাম। তো এইটার তো ডিফারেন্সিয়েশন করলে আমরা কি হবে তা তো আমরা জানি। কি হবে বলো দেখি, 4x টু দি পাওয়ার কিউ হবে না? ফোরেক্স, হ্যাঁ ফোরেক্স কিউব। আমরা ধরো জি এটাকে ভাইয়া। আরেকটু ভাবে চিন্তা করা শুরু করব, আমরা প্রথমে ধরবো এক্স স্কোয়ারটাই আছে, এক্স স্কোয়ারটাই হচ্ছে এক্স, কি কল্পনা করব বলো দেখি, এক্স স্কোয়ারটাই হচ্ছে এক্স, কথা কি বুঝছো? তাইলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে? টু এক্স স্কোয়ার, মানে টু জি এক্স ভাই। স্কোয়ারটাই এক্স, তার মানে কি টু এক্স স্কোয়ার। বা আমরা কল্পনা করলাম ধরো বাক্সের উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে, টু ইন্টু বাক্স না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা কি করলাম, এই যে এখানে জাস্ট টু ইন্টু বাক্স বসাইলাম, তাহলে টু ইন্টু বাক্স মানে কি টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু, এইবার আমরা কি করব, এই বাক্স কি আসলে এক্স, কি এক্স ছিল, এটা কি এক্স, এই বাক্সটা কি আসলে এক্স না এক্স স্কোয়ার? সিস্টার। এক্স স্কোয়ার। তাহলে এই বাক্সের মধ্যে যেটা আছে, এবার আমরা সেটার ডিফারেন্সিয়েশন করব। এই বাক্সের মধ্যে কি আছে? এই বাক্সের মধ্যে এক্স স্কোয়ার আছে না? তাহলে এটার ডিফারেন্সিয়েশন জি। কি হবে, আবার টু এক্স। হ্যাঁ। তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে, 4x কিউব হচ্ছে না? ফোর এক্স কিউব। কথা কি জি ভাই। বুঝছো নাকি বুঝো নাই? তা আমাদের মেইন কাজ কি, আমাদের মেইন কাজ হচ্ছে আগে ওই বাক্সটাকে কল্পনা করা, যে ওর মধ্যে যা কিছু আছে সবই হচ্ছে বাক্স। যেমন ধরো আরেকটা আমি করে তোমাদের বোঝাই দিয়ে, যেমন ডিডিএক্স অফ, ধরো এক্স স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা করব। তা আমি এখন সহজে করতে পারবো কি বাক্স স্কোয়ার, এটাকে আমরা সহজে ডিফারেন্সিয়েশন করতে পারবো না?
মানে হ্যাঁ বাক্স পারবো। স্কোয়ার, বা এটাকে ধরো কিউব, আমরা এত সহজে না করি, আমরা ধরো এটাকে বসাইলাম কিউব। ঠিক আছে, তাহলে আমার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে বাক্স টু দি পাওয়ার কিউব আছে এমন আমার কল্পনা করা। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে? 3 ইন্টু বাক্স স্কোয়ার। সেভেন্টি পার্সেন্ট। তাহলে আমি বসাইলাম 3 ইন্টু x স্কোয়ার প্লাস পি, এটা ছিল বাক্স টু দি পাওয়ার স্কোয়ার, ইন্টু ডিডিএক্স অফ, কি হবে এই বাক্সটা কি আসলে এক্স? এটা তো এক্স না। তাহলে এই বাক্সের হ্যাঁ মধ্যে হ্যাঁ। কি ছিল? x স্কোয়ার প্লাস পি। এটাকে আবার জি ভাই। ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো 3 ইন্টু x স্কোয়ার প্লাস পি হোল স্কোয়ার ইন্টু x স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 2x। আর পি কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 0। তো এটা আমার দরকার নাই, মানে 2x প্লাস 0 আসতো, আমরা একবারে ইন্টু করতে পারি কি 6x ইন্টু x স্কোয়ার প্লাস পি হোল স্কোয়ার। বুঝছো? এই জি ছেলে ভাইয়া। পেলে বোঝা গেছে? জি ভাই। একটা জিনিস খেয়াল করছো, আমি স্লাইড বানানো ছেড়ে দিছি। এর কারণ হ্যাঁ হ্যাঁ। স্লাইড বানালে আড়ষ্ট হয়ে যায় বুদ্ধি। তার মানে স্লাইডের বাইরে পড়াতে মজা লাগে না। তো এই কারণে আমি স্লাইড বানানো মানে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য আমি ধরে নিছি যে এটা করাবো না। আর যখন ম্যাথ করাবো তখন হচ্ছে ওইটা ইনক্লুড করব। আর বাকি হচ্ছে নিজের মতো বুঝাবো। নাইলে তাইলে বুঝানোটা আরো ভালো হয়, আর লিখলে ছেলেপেলে আরো ভালো বুঝে। কিন্তু আগে থেকে লিখে আনলে ছেলেপেলে বুঝতে একটু কষ্ট হয়, তাই না? মানে এটা আমার অনুধাবন হইলো যে এরকম করে হ্যাঁ একটু ভাইয়া। ট্রাই মেরে দেখি। আচ্ছা যাই হোক, মানে এটা স্লাইড রেডি ছিল ক্যানভাতে, বাট তারপরেও আমি ওটা ডাউনলোড করিনি। যাই হোক, এখন আসো যে তাহলে এইটা কি এখন দেখেন। আমাদের করা যাবে? এটা প্রথম লাইনটা একটু কল্পনা করো তো, যে বাক্স টু দি পাওয়ার 6 আছে, তাহলে এখানে আমি কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াইটারে ধরে 6x5 হবে হবে। 6 x স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 5, রাইট? ফোর জিরো ফাইভ। জি ভাই। আর এবার এর ভিতরটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা কি x স্কোয়ার প্লাস y। জি ভাইয়া। হুম। তাহলে এখানে আমরা যদি করি, তাহলে আমাদের আসে ভাই কত? 6 x স্কোয়ার টু দি ওয়াই। হ্যাঁ বলো। ভাই এক্স। এটার অ্যান্সার 1440। বুঝিনি ভাইয়া তোমার কথা। আচ্ছা যাই হোক, ওই মুজাহিদুলের মনে হয় নেট খুবই বাজে। অ্যান্সার কি 1440? আচ্ছা 1440 কেন হবে? আমরা তো ওই পর্যন্ত যাই নাই ভাই, আমরা তো এখান পর্যন্তই রাখবো। এটাকে তার এলাবোরেট করার দরকার নাই, ঠিক আছে? আর তোমার নেটে হচ্ছে ব্যাপক সমস্যা, তুমি একটু দেখো যে নেটটা ঠিক করা যায় কিনা। মানে তোমার কথা অনেক কেটে কেটে আসতেছে। আচ্ছা এতটুকু বোঝা গেছে কি? জি ভাই। হ্যাঁ বুঝেছি। এখন এতটুকু তোমরা এবার আমাকে জিজ্ঞেস করতে পারো যে এই চেইন রুল পড়াইলেন কেন, রাইট? তো তোমাদের বইয়ে যেই ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে চেইন রুল ছাড়া সলভ করা সম্ভব না। এই কারণেই হচ্ছে আমি চেইন রুলটা তোমাদের পড়াইলাম। তা তোমাদের বইয়ে আসলে ম্যাথটা কি আছে এবার আসো সেটা আমরা দেখি। তোমাদের বইয়ে ম্যাথ আছে যে ধরো আর হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? আর হচ্ছে একটা আহ আর এর একটা মান দেয়া আছে, সেটা হচ্ছে আর ইজিক্যাল টু তোমার, আমাদের বলছে হচ্ছে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, আমাদের এখন বের করতে বলছে যে আমাদের প্রুফ করতে হবে যে গ্রেডিয়েন্ট অফ 1/r, এটার আমাদের মান বের করতে হবে। তো এটাকে আরেকটা কিভাবে লেখা যায়? এভাবে, রাইট? 1/r এর ফাংশন। তাহলে আর এর ফাংশন যদি এটা হয়, 1/r এর ফাংশন কি হবে? 1/√ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার জি প্লাস ভাই। জেড স্কোয়ার। ঠিক আছে, আমাদের প্রুফ কোডটা করতে বলছে কি? আমাদের প্রুফটা করতে বলছে যে এইটা সমান সমান হচ্ছে মাইনাস আর ভেক্টর, মাইনাস আর ভেক্টর ভাগ, আমাদের বলছে হচ্ছে r কিউব। এটা আমাদের প্রুফ করতে হবে। আর আর ভেক্টর সমান সমান কি? আর ভেক্টর সমান সমান হচ্ছে xi প্লাস yj প্লাস জেড কে। বুঝতেই পারতেছো যে এইটা হচ্ছে তার ভেক্টর, এটা হচ্ছে তার মান, এবং এই মানের একটা ফাংশনকে যদি গ্রেডিয়েন্টে বসানো হয় তাহলে এই জিনিস পাওয়া যাবে। এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে কি আমরা পারবো? এই ছেলেপেলে আমরা কি পারবো করতে? কি মনে হয়, পারা যাবে? চেষ্টা করতে হবে।
তাহলে আগে আমরা আসো 1/r এর ফাংশনটা কি হবে বলো দেখি। এটা যদি আর এর ফাংশন হয় তাহলে 1/r এর ফাংশন কি হবে? এখানে তো আর বলতে কিছু নাই, তাই না? তাহলে 1/, এরকম হবে না? 14/x² + y² জি ভাই। এবং নাবলা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দেখো তো এইটার মানটা কেমন হবে। নাবলা দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এমন হবে না, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, রাইট? ইনটু জি ভাই। আমাদের কি হবে, জি ভাই। এইটাকে যদি আমরা এইভাবে রাখি তাহলে আমাদের জন্য একটু কঠিন, দেখো ডিফারেন্সিয়েশন করা কঠিন। কিন্তু যদি ওটা আমরা, হ্যাঁ। উপরে পাওয়ার মাইনাস হবে না? হ্যাঁ, যদি আমরা এক্স স্কোয়ার জি ভাই, প্লাস পাওয়ার ওয়াই মাইনাস। স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার করি কি -12, মাইনাস। তাহলে আমাদের জন্য কি সুবিধা না? জি। আচ্ছা দেখো এইটা আসলে কি, 1/x ইজিক্যাল টু কি হয়, এক্স ইনভার্স ওয়ান। তাহলে 1/x² হ্যাঁ। এটা সমান সমান কি হয়, x−2। আর 1/x√এক্স সমান সমান কি হবে, x−12। ওয়ান বাই কেননা টু ঠিক আছে, এটা আবার অনেকের কনফিউশন হইতে পারে, আগে থেকে একটু ক্লিয়ার করে দিলাম কিভাবে আসলো। তাহলে এখানে আমরা বসাইতে পারি কি, x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার -12। এবার আসো আমরা একটু সলভ করি। দেখো ভাই, যে তার মানে কি ডেল ডেল এক্স এর উপর ভিতরে এটা বসবে একবার, আমরা আসে একটা করি, বাকিটা আমরা অ্যাজিউম করে তোমরা বলবা আর আমি লিখবো। তাহলে ডেল ডেল এক্স অফ x² প্লাস y² প্লাস z², এর সাথে কি হবে আই ক্যাপ, রাইট? প্লাস সামথিং সামথিং একটা কিছু পাবো। দেখো এর উপরে ছিল কি -12। তাহলে আমরা এই পুরো জিনিসটা কি কল্পনা করব, একটা বাক্স, 100/x। এই একটা বাক্স 100। কল্পনা করব। তাহলে বাক্স টু দি পাওয়ার -12 আছে, তাহলে আগে কি আসবে, -12 টু দি জি পাওয়ার ভাই। বাক্স টু দি পাওয়ার -12 প্লাস ওয়ান, এরকম আসবে না? হ্যাঁ হ্যাঁ। -1 হবে না -1 হবে, আমি যা লিখবো সেটাই কি বলবা নাকি? -1। -1 -1, হবে তো। -1 হবে। এই কই গেল -1, -1 যে করবো এই যে, তো তাহলে কি হবে -1 না? জি ভাই। তাহলে এটা হবে হচ্ছে জি ভাই। -1। তাহলে দেখো, তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে তোমার -3/2, হ্যাঁ, একবার লিখে। মানে সামথিং টু দি পাওয়ার -12 আছে। তাহলে কি হবে, -12 আগে আসলো আর এইটার উপর যাবে, আর n-1 না, তো n এর মানে হচ্ছে -12 -1, তাহলে মানে কি -12 টু দি পাওয়ার বাক্স টু দি পাওয়ার -3/2। এবার বোঝা গেছে? এই ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ জি ভাই, আমি বলছিলাম যে একবার লিখে দেন। আপনি শুনছেন মনে হয়, আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি যে এইখানে হবে হচ্ছে -3/2। তাহলে আসো এখানে লিখলাম -3/2। এখন বাক্স কি বাক্স ছিল, বাক্সটাকে আমরা সুন্দর মতো একটু ফিল আপ করে দিই। তো বাক্সটা আসলে কি ছিল, বাক্সটা ছিল হচ্ছে x² প্লাস y² প্লাস z², এর উপরে আমাদের হবে কি -3/2। আর এইবার কি বাক্সটা যে এটা ছিল তাহলে এটার ডিফারেন্সিয়েশন করা লাগবে না? হ্যাঁ। এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের মান কি আসে? এক্স। আচ্ছা ডেল ডেল এক্স হবে, এটা ডেল ডেল এক্স হবে, সরি। তাহলে কি আসে, 2x হবে না? জি ভাই কেননা এই দুইটাকে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি মান কত, 0। তাহলে আমাদের থাকে জি। কি শুধুমাত্র 2x। তাহলে আমরা যদি শুধুমাত্র 2x বসাই তাহলে এই পুরোটা কেটে দিয়ে আমরা বসাইতে পারি হচ্ছে এখানে 2x। তাহলে দেখো দেখি, এই যে ডেল ডেল এক্স অফ আই ক্যাপ সমান সমান আমরা মানে ডেল ডেল এক্স অফ আই ক্যাপ ইন্টু এইটা সমান সমান আমরা এই পুরো জিনিসটা লিখতে পারি। এটা কি বোঝা গেছে নাকি একটু টাফ লাগতেছে? জি। এই বাকিটা কি বুঝতে পারছো সিমাই? জি ভাই বুঝছি। বুঝছো? তাহলে এইটা যদি বোঝা যায় তাহলে এইখান থেকে আমরা সেম ভাবে এটা সমান সমান আই ক্যাপ, তাহলে সেম ভাবে আমরা এটাকেও যদি করি তাও দেখবা যে সেম আসবে কি, ½ ইন্টু x² প্লাস y², কারণ ওখানেও তো বাক্সই পাবো,
প্লাস জেড জি। স্কোয়ার টু দি পাওয়ার -3/2, এবং বাই এর টু। সাথে থাকবে কি 2y 2y। 2y। আবার আমাদের এখানে কি থাকবে, -½ ইন্টু থাকবে হচ্ছে এক্স হ্যাঁ, স্কোয়ার। জেকব দিতে ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ বলো। জেকব দিতে ভুলে গেছেন। হ্যাঁ জে ক্যাপ, নাও জে ক্যাপ, জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2, আমরা মুছি, ইন্টু কি হবে 2z, তাই না, ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এই জায়গায় সবগুলো টু টু কাটা। আরেকটা আমরা কি পাইলাম, মাইনাস হচ্ছে আমাদের কমন, আমরা ধরতে পারি যে সবগুলোর আগেই হচ্ছে আমাদের মাইনাস। আর এই সবগুলো কি নিচে আসে, তোমার হচ্ছে 3/2 মানে কি, সামথিং x⁻³ এটার মানে কি √x⁻³ না। হ্যাঁ। জি ভাই। কেননা x⁻½ মানে হচ্ছে √x, আর তার মাথার root উপর x আছে কি কিউব, তাহলে cube। √x⁻³। তাহলে x⁻³ সমান কি, একটা হচ্ছে 1/√x টু দি পাওয়ার কি হবে হুম। -3, সরি 3, মাইনাস হাফ সি তো হবে। চলে গেছে। তার মানে এটা কি 1/√x টু দি পাওয়ার এরকম না, সরি এটা টু দি পাওয়ার কিউব না, এরকম না। এটাকে আমরা এমন লিখতে পারি না যে 1/√x টু দি পাওয়ার কিউব, পারি জি ভাই। ভাই। পারি? তাহলে জি ভাই এইখানকে পারি। এখানেও আমরা কি লিখতে পারি, যে আমাদের মাইনাস তো আছে, তাহলে -x⁻⁻i প্লাস -y⁻j -z⁻k। আর নিচে কি সবার মধ্যে এটা কমন, তাহলে এটা যদি সবার মধ্যে কমন হয় সেটা কি √x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার কিউব, যে বাক্স টু দি পাওয়ার -3/2, তাহলে কি হবে বাক্সের উপর √, আর এখানে কি কিউব, আর ওয়ান, ওয়ান ভাগ চলে আসছে কেন, মাইনাসের জন্য। কথা কি বুঝতে পারছো? জি ভাই। তাহলে এই উপরেরটা কি -r ভেক্টর, এই যে আমাদের r ভেক্টর সমান এইটা ছিল, তাহলে -r ভেক্টর, -r ভেক্টর ভাগ হচ্ছে r কিউব। ক্লিয়ার? এই ছেলে জি পেলে ভাই। পারা যাবে, জি ভাই। আশা করি পারা যাবে। আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা একটু করি আসো। আমাদের আরেকটা ম্যাথ বলছে যে আমাদের ফাই সমান সমান দেওয়া আছে তোমার x²y -xy² প্লাস ওয়াইজেড। আসলে বইয়ের দুইটা ম্যাথই খুবই সুইটেবল, মানে বইয়ের যে কয়টা ম্যাথ আছে নাবলা অপারেটর নিয়ে, সেই সব কয়টাই খুবই সুইটেবল, মানে আমাদের গাইডে যে কয়টা ম্যাথ আছে সেটার থেকে স্ট্যান্ডার্ড, এই জন্য আমি এখান থেকেই নিছি। তারপরেও গাইডের ম্যাথ আমরা করবো ইনশাল্লাহ কোশ্চেন ব্যাংক সলভের টাইমে। আমাদের বলছে -1 1 বিন্দুতে এই ডেল ফাই বের করতে, আমরা কি পারবো? জি ভাই পারবো। পারবো। তাহলে আমাদের কাজ কি, আমরা ডেল ফাই সমান সমান ডিরেক্টলি এখন আমরা লিখে দিব আসো একবারে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ইন্টু কি হবে আমাদের যেই ফাংশনটা দেয়া আছে, তাই না? কেউ একজন বের করো দেখি, বের করে দেখো তো মান বের করতে পারো কিনা, বলো দেখি কি হবে, কি হবে দেখি পারে কিনা। একদম লাস্টে উত্তর বসাবা, x y z এর মান বসায় আমাকে বলবা মান কত আসে।
পারছো? না না, এই মিনহাজুল পারা গেছে? এই দর্শন। এই যে ভাই মোটামুটি হ্যাঁ, কত আসছে আনসার? ভাই আমার আসে 2xi ক্যাপ প্লাস 2yj ক্যাপ প্লাস 2z কে ভাই ক্যাপ। -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস আচ্ছা, তোমাদের কি কি আসছে? টু ওই আই তো ওই ক্যাপ, তো 2x - 1i ক্যাপ। ভুলে মানে সব গেছি। দুই দুই, তাই তো? জি ভাই। আচ্ছা, আসলে আসলো। আমি হচ্ছে এখানে বইয়ের সাথে একটু পরিবর্তন করে দিছি। বইয়ে দেখবা হচ্ছে ওয়াই জেড স্কয়ার আছে, বুঝছো? আচ্ছা, তা আমি একটু চেঞ্জ করে দিছিলাম, যদি মিলে তোমাদের সাথে তাহলে এটা ঠিক আছে। একটু চেক করে নিবা, ঠিক আছে? তাহলে মোটামুটি এই জিনিস তো পারা যাবে, রাইট? মানে আমরা এতক্ষণ যতটুকু পড়লাম এটা তো পারা যাবে, তাই না? জি ভাই। এইবার আমরা পড়বো হচ্ছে ডাইভারজেন্স। তো আমরা এর আগে কি দেখলাম? একটা নাবলা অপারেটর আছে, তার মধ্যে একটা স্কেলার ফাংশনকে আমরা ইনপুট করছি, এবং সেখান থেকে একটা ভেক্টর মানই পাইছি, রাইট? জি ভাই। এখন আমরা উল্টা কাজটা করব। আমরা একটা নাবলা ভেক্টরের ভেতরে ঢোকাবো হচ্ছে একটা, কাকে বলো দেখি, একটা ভেক্টর কে। তাহলে একটা ভেক্টর দেখতে কেমন, ধরো ভি ভেক্টরকে আমরা ঢুকাবো। এখন ভি ভেক্টরকে ঢোকানো যায় কয় ভাবে, গুণ করা যায় কয় ভাবে? দুই ভাবে না? একটা ডট গুণ আর একটা কি ক্রস গুণ। জি ভাই। তো এইখানে আমরা করব হচ্ছে ডট গুণ। তাহলে কোন একটা নাবলা অপারেটরকে আরেকটা ভেক্টর ফিল্ডে ডট গুণ করাকে আমরা কি বলবো? ডাইভারজেন্স বলবো। কথা কি বুঝছো? এই কথা কি বোঝা গেছে? তাইলে দেখো, একটা ভি হ্যাঁ ভেক্টর আরেকবার দেখতে বলেন। কেমন। বললাম যে একটা ভি ভেক্টর আছে, সেই ভি ভেক্টরের সাথে আমরা নাবলা অপারেটরকে ডট গুণ করব। তাইলে আমরা কি পাবো? হ্যাঁ। একটা স্কেলার মান পাবো না এখান থেকে? জি। অবশ্যই একটা স্কেলার মান পাবো। এই যে যে হ্যাঁ। স্কেলার মান পাইলাম, এটাকেই আমরা বলবো হচ্ছে এই ভেক্টরটার ডাইভারজেন্স, ভি ভেক্টরের ডাইভারজেন্স। ভেক্টরের ক্লিয়ার? ডাইভারজেন্স। জি ক্লিয়ার? বুঝছি। ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার? এখন আসো যে এই ভি ভেক্টরটা আসলে দেখতে কেমন। এই ভি ভেক্টরটা দেখতে এমন না, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ, রাইট? এমন জি না? ভাই। তাহলে এই জায়গায় ডাইভারজেন্স যদি তুমি নাবলা অপারেটরের সাথে গুণ করো, তাহলে দেখতে কেমন হবে? ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এমন, ইন্টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। ঠিক আছে? তাহলে এখন দেখো তো, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করলে মান পাবো, বাকি কোনোটার সাথে কি মান পাবো? মানে আই ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করলে, আই ক্যাপের সাথে কে ক্যাপ গুণ না। করলে পাবো হ্যাঁ না। ভাই। তাহলে আমরা সুন্দর মতো একটা জিনিস বলতে পারি না, ডেল ডেল এক্স অফ ভি এক্স, আই ক্যাপ গায়েব হয়ে ওয়ান হয়ে গেল, ডট গুণ হয়ে। তাহলে থাকে কি, ডেল ডেল এক্স অফ ভি এক্স, ডেল ডেল ওয়াই অফ হ্যাঁ। ভি ওয়াই, ডেল ডেল জেড অফ ভি জেড, এরকম করে একটা মান পাবো না? জি ভাই পাবো। এবং এইটা কি একটা স্কেলার মান পাবো না? মানে ধরো হ্যাঁ এটার মান স্কেলার। দেখতে কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স, এরকম মান না একটা পাবো না? সামথিং জি লাইক ভাই। দ্যাট, এরকম একটা মান পাবো। আর এক্স ওয়াই এর মান পাইলে তো একটা ডিরেক্ট মানই পাবো, যে এক্স ওয়াই জেড এর মান যদি স্থানাঙ্কের মান দেওয়া থাকে, তাহলে একটা ডিরেক্ট মানই পাবো, রাইট? তাহলে হ্যাঁ। এইভাবে আমরা একটা ডাইভারজেন্স কি করতে পারি, নির্ণয় করতে পারি। কিন্তু ডাইভারজেন্স এর ফিজিক্যাল মিনিং কি, এইটা বোঝাটা একটু কমপ্লেক্স। কথা কি বুঝছো? ডাইভারজেন্স তুমি ম্যাথে বের করে দিয়ে আসলা, কিন্তু এটার ফিজিক্যাল মিনিং বোঝাটা একটু কমপ্লেক্স। তো এখন আমরা ফিজিক্যাল মিনিং বোঝার জন্য আমি একটা তোমাদের ভিডিও দিছিলাম না? জি এই ভাই। কোনটা? এই এই একটা ভিডিও পাবলিশ করছিলাম না? তো এখন আমরা এই ভিডিওটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, ঠিক আছে?
মানে এই ভিডিওটা খুবই হ্যাঁ, ভালো, ভিডিও তো মানে অনেকগুলো দিস না, কিন্তু অনেক কোনটাই বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এই ভিডিওটা একটু দেখে দেখে বোঝার চেষ্টা করব যে এখানে কি বোঝাইছে। ঠিক আছে, আসো আমরা প্লে করলাম। তো দেখো, এইটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড, বুঝতে পারছো? এই যে যে বিন্দু বসাইলাম না আমরা, এখন একটা কি আছে, স্কেলার ফিল্ড ফিল্ড হিসাবে আছে। দেখা যাচ্ছে কি স্ক্রিন? না। না স্ক্রিন ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই, না, দেখা যাচ্ছে না। হুম, আপনার স্লাইড যাচ্ছে ভাইয়া। এখন জি হ্যাঁ, ভাই, জি এখন দেখা ভাই। যাচ্ছে। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড, ওকে। এখন যদি আমরা এগুলোর ভেক্টর মান বসাই, তাহলে সেটা দেখতে হবে হচ্ছে এইরকম। দেখছো, এখানে প্রত্যেকটার আগে যদি আমি তীর চিহ্ন দিই, ধরো দেয়া আছে যে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, একটা ভেক্টর দেখা যাচ্ছে। তো এইরকম করে ধরো আরবিটারিলি প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি আমি এরকম করে তীর চিহ্ন বসাই, প্লাস তার ম্যাগনিটিউড বসাই, এটা হচ্ছে 0,0 বিন্দু, সেখান থেকে যদি বসাই, তাহলে আরবিটারিলি এইরকম আমরা একটা ভেক্টর ফিল্ড পাবো, রাইট? দেখতে পারছো? এই এতটুকু বুঝতে পারছো যে ভেক্টর ফিল্ড দেখতে কেমন হয়? যে মানের সাথে সাথে আমাদের একটা তীর চিহ্ন থাকবে। এই বুঝছো এতটুকু? পোলাপাইন, শুনতে পাও কি আমার কথা? আসি ভাই, আসি। আচ্ছা, হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। এইটা করলে আমরা মোটামুটি একটা ভেক্টর ফিল্ড পাবো। এখন দেখো, ভেক্টর ফিল্ড আসলে অনেক ধরনের হইতে পারে। যেমন ধরো চৌম্বক ক্ষেত্রের ভেক্টর ফিল্ড হইতে পারে। তাহলে চৌম্বক ক্ষেত্রের ভেক্টর ফিল্ডটা কি নির্দেশ করে? তার ফিল্ড লাইন গুলোকে নির্দেশ করবে। এই যে ধরো নর্থ পোল থেকে বেরোয় সাউথ পোলের দিকে ঢুকতেছে, তো এইটা কি একটা ভেক্টর ফিল্ডটা? প্রত্যেকটা বিন্দুগুলো কি এরকম আরবিটারিলি তাদের দিক চেঞ্জ করে সাউথ পোলের দিকে ঢুকতেছে না? তো এটা কি একটা জি। ভেক্টর ফিল্ড না? তো এই যে যেই হ্যাঁ। চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে ধরো ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা আছে, যেটাকে আমরা বলি চৌম্বক বলরেখা, সেই চৌম্বক বলরেখাও কিন্তু একটা কি ভেক্টর ফিল্ড। তাহলে এইবার কি তোমরা একটু হ্যাঁ। ফিজিক্যালি বুঝতে পারছো যে ভেক্টর ফিল্ড যে জিনিসটা আসলে কি? তেমন ভাবে দেখো, ইলেকট্রিক ফিল্ডও আসলে সম্ভব। এখানে দেখাইছে কি ইলেকট্রিক ফিল্ড, দেখানোর তো কথা। তো এইভাবে হচ্ছে ভেক্টর ফিল্ড পরিবর্তন হয়। ধরো যদি আমাদের একটা চার্জ মুভ করে, তাহলে সেই চার্জ মুভ করার জন্য কি হবে, তার ডিরেকশন গুলোও চেঞ্জ হবে না? মানে একটা চার্জ ধরো পরস্পর পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আলটিমেটলি ওই বলের দিকগুলোও কি চেঞ্জ হবে না? বলরেখার দিকগুলোও কি চেঞ্জ হবে না হালকা? হবে হবে ভাই। হবে। এইভাবে দেখো, যদি চার্জ বা ম্যাগনেটিজম মুভ করে, তাহলে ভেক্টর ক্ষেত্রগুলোও কিন্তু আসলে কি করা শুরু করে, মুভ করা শুরু করে। এই যে এখানে দেখাইছে, দেখো যে একটা চার্জ আছে, চার্জের জন্য কি বলরেখাগুলো এরকম হবে দেখতে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে। কিন্তু যখনই এই চার্জগুলো মুভ করা শুরু করবে, তখন দ্য ডিরেকশন অফ ফোর্স উইল বি চেঞ্জড, রাইট? তোমরা একটু রেসপন্স করো, নাহলে মনে হবে যে আমি নিজেই বুঝছি হুম, আর তোমরা কিছু বুঝতেছো না। এতটুকু কি বুঝছো? জি সমস্যা নাই বুঝছি। ভাই, বলেন। আচ্ছা, না সমস্যা আছে। তো এই যে দেখো, আস্তে 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 কিন্তু তোমার ভেক্টরের দিকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস তোমরা একটু দেখো, যে আমাদের ভেক্টরের দিকগুলো চেঞ্জ হয়ে যাক, কিন্তু সবসময় মনে হচ্ছে না ভেক্টর উৎপন্ন হচ্ছে এক জায়গা থেকে, আবার আরেক জায়গায় এসে ভেক্টর ঢুকতেছে সবগুলো, হ্যাঁ, মানে ভেক্টর ক্লাসের গুলো ভিতর হারায় হচ্ছে যাচ্ছে। মাইনাস। তাহলে জি। একটা কিন্তু উৎস, উৎস সোর্স, মানে মনে হচ্ছে যে ভেক্টর পয়েন্টগুলো একটা সোর্স থেকে তৈরি হচ্ছে, অথবা একটা পয়েন্টে যায় ডুবে যাচ্ছে, একটা পয়েন্টে যায় সিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে হয় সোর্স অথবা সিঙ্ক, যে কোনো একটা কিন্তু ঘটনা ঘটতেছে। সোর্স কখন বলতেছি, যখন একটা বিন্দু থেকে মনে হচ্ছে ভেক্টর ফিল্ড গুলো বের হচ্ছে। আর সিঙ্ক কাকে বলতেছি, যখন মনে হচ্ছে সব জায়গায় একটা বিন্দুতে যায় সমস্ত ভেক্টর ঢুকে যাচ্ছে, রাইট? জি। সো আগের যে ভেক্টর ফিল্ড গুলো দেখলাম, প্রত্যেক ক্ষেত্রেই দেখো তো কিছু সিঙ্ক পয়েন্ট আর কিছু সোর্স পয়েন্ট তুমি একটু চিন্তা করে বের করতে পারো না? যেমন এইখানে কি একটা সিঙ্ক পয়েন্ট না? এখানে কি একটা সিঙ্ক পয়েন্ট না? কথা কি বুঝছো? মানে এই যে তোমার -2-এর জায়গায় কি এটা একটা সিঙ্ক পয়েন্ট না? -2 মনে হচ্ছে না ঢুকে যাচ্ছে? আবার এইখানকার 2 এর জায়গায়ও কি মনে হচ্ছে না ঢুকে যাচ্ছে? বুঝছো? জি ভাই, জি।
তাহলে এইরকম সিঙ্ক পয়েন্ট অথবা সোর্স পয়েন্ট এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো তারপর জাস্ট দেখাইছে যে যখন 3 ডাইমেনশনাল হবে তখন এই ক্যাচালটা কত বড় ক্যাচাল হবে। এই জন্য আমরা আসলে 2 ডাইমেনশনে এই ভেক্টর গুলোকে ব্যাখ্যা করব। 3 ডাইমেনশনে ভেক্টর গুলোকে ব্যাখ্যা করতে গেলে আমাদের জীবন রঙিন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আমি এই যে যেই কথাটা বললাম যে মনে হবে যে কোনো একটা ফোর্স থেকে সিঙ্ক হচ্ছে অথবা কোনো একটা সোর্স থেকে তৈরি হচ্ছে। যেমন গ্র্যাভিটেশনালের ক্ষেত্রেও, গ্র্যাভিটেশনাল ফোর্স কি এক ধরনের ফোর্স, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রেও কি এই জাতীয় আমরা সিঙ্ক এবং সোর্স দেখতে পারবো না? জি। দেখতে পারবো। জি ভাই। তো এখন আসো ডাইভারজেন্স এইটা বোঝার জন্য এই সোর্স এবং সিঙ্কে আমরা যদি মনে করি এই ভেক্টর ফিল্ড গুলো সব হচ্ছে পানি, তাইলে আমাদের জন্য কি একটু বোঝা সুবিধা হচ্ছিল যে সিঙ্ক হচ্ছে এমন একটা পয়েন্ট যার মধ্যে দিয়ে সব পানি ঢুকে যাচ্ছে, আর সোর্স হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান থেকে সব পানি বেরোচ্ছে। তাইলে আমাদের জন্য চিন্তা কি করা কি সুবিধা হচ্ছিল না? জি। মানে যদি আমরা এই ভেক্টর গুলোকে একটা ফ্লুইড হিসাবে গণ্য করি বা পানি হিসাবে গণ্য করি, তাহলে পানি হিসাবে যদি গণ্য করি তাহলে মনে হচ্ছে না যে পানি সব ঢুকে যাচ্ছে একটা পাইপের ভিতর দিয়ে। আবার যদি সোর্সের কথা চিন্তা করি তাহলে পানি কি একটা পয়েন্ট দিয়ে বের হয়ে আসতেছে। কথা কি বুঝতে পারছো? বুঝে কি গেছে এতটুকু? এটা রেসপন্স করো। জি ভাই। এই জি কারণে ভাই। জি তোমাদের ভাই। বইয়ে কিন্তু তরলের ঘনত্ব দিয়ে বলছে। তরলের ঘনত্ব মানে আসলে সেটি কিন্তু তরল না, ওটা কিন্তু তরলের কথা বলে নাই যে পানির ভিতর থেকে পাইপ বেরোচ্ছে। এই ভেক্টর গুলোকে সহজে কল্পনা করার জন্য, ডাইভারজেন্সকে সহজে বোঝার জন্য আমরা কি করি, আমরা মনে করি যে এই ভেক্টর গুলো সবগুলো হচ্ছে একটা ফ্লুইড। দেখো সেই সেই কথাই আমাদের বলছে। আমাদের কি বলছে? হয়ে গেল। হ্যাঁ, আমরা ইলাস্ট্রেট করি কি দিয়ে? আমরা ইলাস্ট্রেট করি হচ্ছে ফ্লুইড দিয়ে, ফ্লুইড ফ্লো দিয়ে, ঠিক আছে। তো যা কিছু আছে ধরো সবগুলোকে ফ্লুইড হিসাবে আমরা কল্পনা করলাম। তাহলে কি মনে হবে এই সিঙ্ক পয়েন্ট গুলোর মধ্যে পানি ঢুকে যাচ্ছে আর সোর্স পয়েন্ট থেকে পানি বেরোয় যাচ্ছে, রাইট? হ্যাঁ। আবার আরেকটা পয়েন্ট জি হবে ভাই। যেখান দিয়ে যেই পরিমাণ পানি ঢুকছে আর যেই পরিমাণ পানি বেরোচ্ছে দুটাই ইকুয়াল হয়ে যাবে। তাহলে মনে হবে কি যে পানি ঢুকছেও না পানি বেরোচ্ছেও না, আলটিমেটলি তো পানি ঢুকছে, আলটিমেটলি তো পানি বেরোচ্ছে। কিন্তু দুইটার পরিমাণই যদি সেম হয়ে যায় তাহলে কি হবে? মনে হবে না যে ফ্লুইডটা স্থির আছে, কোনো হ্যাঁ পানি হ্যাঁ। ওখান থেকে বেরোচ্ছে না? তো তিনটা ঘটনা ঘটতে সাম্যাবস্থা চলে পারে। আসবে। এক, পানি বেরোতে পারে বেশি। দুই, পানি ঢুকতে পারে বেশি। আর তিন, পানি যেইটুকু ঢুকছে পানি সেইটুকু বেরোচ্ছে। তোমাদের বইয়ে এই কথাটাই বলছে। এটার আসলে ফিজিক্যাল মিনিংটা কি? মানে হচ্ছে ধরো ম্যাগনেটিক ফিল্ড আমি বর্ণনা করতেছি, তো একটা পয়েন্টে যেই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ঢুকতেছে সেই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বেরোচ্ছে, এমন ঘটনা ঘটতে পারে। ম্যাগনেটিক ফিল্ড ওইখানে ঢুকতেছে অনেক বেশি এমন মনে হইতে পারে, ম্যাগনেটিক ফিল্ড ওখান থেকে বেরোচ্ছে অনেক বেশি এরকম মনে হতে পারে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এখানে বর্ণনা করছে যে জিনিসগুলো আসলে দেখতে, ইলাস্ট্রেট করতে কেমন হবে। তো আসলে এটা তো ছবি এঁকে কোনোদিন বোঝানো সম্ভব না। তো এই কারণেই আমি ডিরেক্টলি তোমাকে হচ্ছে ভিডিও দেখানো শুরু করলাম। তো এখন বলছে ডাইভারজেন্স যখন আমরা বের করব কোন একটা ভেক্টর ফিল্ডের, সেই ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয় তাইলে সেইটা বোঝায় যে ওর ভেতর থেকে বেশি পরিমাণ ভেক্টর ফিল্ড বেরোচ্ছে। ক্লিয়ার? তাহলে ডাইভারজেন্সের মান পজিটিভ মানে কি? বেশি পরিমাণ ভেক্টর ফিল্ড বের হচ্ছে, তরল জি বাইরের ভাই। দিকে বের হচ্ছে। ক্লিয়ার? জি ভাই। জি। আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ঢুকতেছে। ঢুকতেছে হ্যাঁ। আর বেশি। জিরো যদি হয় তাহলে যেই পরিমাণ ঢুকছে সেই পরিমাণই বেরোচ্ছে। হ্যাঁ ভাই। এই কথাটাই দেখো এখানে বলছে। এবং এই যে যে মানটা, এই মানটা মান। বোঝায় যে কি পরিমাণ বেরোচ্ছে আর ঢুকতেছে, সেটার একটা তুলনা। কথা কি বুঝছো? সেটার একটা তুলনা। এই যে এমনি হচ্ছে চিন্তা করা শিখা আসছে আর কি, যে তোমার যেই পয়েন্টগুলোতে মান বেশি তার মানে সেখানে ফাস্ট ফ্লো ঘটতেছে, সেখানে ঢোকার পরিমাণ অনেক বেশি, ঠিক আছে। এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছে। এইগুলো তোমরা আস্তে 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 এখানে ভিডিও দেখবা, তাহলে ভিডিওতে অনেক সুন্দর মতো বুঝতে পারবা। তাহলে এতটুকু বুঝছো? এই পোলাপাইন, এতটুকু বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। যদি এতটুকু বুঝতে পারো এইবার দেখো বইয়ের মধ্যে আমাদের কয়েকটা জিনিস বলা আছে। কি বলা আছে? বলছে যে আমরা নেক্সট পেজে একটু লিখি এগুলো। বলছে যে আমাদের যে ডাইভারজেন্স আছে, এই ডাইভারজেন্সের মান যদি পজিটিভ বের হয়
কি বের হয়? পজিটিভ বের পজিটিভ। হয়। তাহলে এই পজিটিভটা আসলে কি বোঝাবে? এই পলিটিভ, এই পজিটিভ মানটা কি বোঝাবে? যে প্রবাহীর ঘনত্ব কি হচ্ছে? হ্রাস হচ্ছে, তাই না? তাহলে পজিটিভ মানে কি হচ্ছে? ঘনত্ব হ্রাস হচ্ছে। কেমনে ঘনত্ব হ্রাস হচ্ছে? ভেক্টর গুলো সব বেরো যাচ্ছে, তাই ঘনত্ব হ্রাস হচ্ছে। ক্লিয়ার? জি। ঘনত্ব আয়তন হ্রাস করতেছে। হচ্ছে। আরেকটা কি হচ্ছে? আয়তন বাড়তেছে। আয়তন বাড়তেছে। বাড়তেছে। ক্লিয়ার? যদি জি ভাই। নেগেটিভ হয় তাহলে কি হবে? ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, রাইট? তার মানে কি, ওর মধ্যে তরল ঢুকতেছে, আর সেটাকেই প্রকাশ করছে কি আয়তন হ্রাস পাচ্ছে। আর আরেকটাকে আমরা কি বলছি? আরেকটাকে বলছে হচ্ছে সলিনয়েডাল, তাই না? তাহলে আরেকটা হচ্ছে কি? সলিনয়েডাল। যখন হচ্ছে মান জিরো, তখন হবে কেমন? সলিনয়েডাল। অর্থাৎ যেই পরিমাণ বের হবে সেই পরিমাণ কি হবে? ঢুকবে। একটা জিনিস এবার একটু সলিনয়েডের চিন্তা কর। ওই যে যেই পরিমাণ ঢুকবে সেই পরিমাণই বের হবে। সলিনয়েডের কি নিরপেক্ষ বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে আয়তন হ্রাসও হবে না, বৃদ্ধিও হবে না, ঘনত্ব হ্রাসও হবে না, বৃদ্ধিও হবে না। ওই যে যেই কেসের কথা আমরা বললাম যে জিরো হবে ডাইভারজেন্সের মান কখন? যখন নির্গমন হার এবং ঢোকার হার সেম হবে। বুঝছো? জি, বুঝছি। আচ্ছা, সলিনয়েডাল কেন বললো এটাই আমি টের পাচ্ছি। ভাইরে, তোমরা কি যখন ট্রান্সফরমার পড়ছো তখন এনপিএনএস পড়ছো না? যে প্রধান মুখ্য কুণ্ডলীতে প্রবাহ সংখ্যা, আর তোমার হচ্ছে গৌণ কুণ্ডলীতে, তো তখন কি জি আসলে ভাই করছি তো। ম্যাগনেটিক ফিল্ড হয় না? ওখানে কি কোনো তারের কানেকশন থাকে, নাকি ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তনের কারণে সেখানে প্রবাহ চলতে থাকে? মাস পরিবর্তন কারণ। মানে ম্যাগনেটিক কানেকশন থাকে না? ওখানে কি কোনো জি। তারের কানেকশন থাকে মুখ্য কুণ্ডলীর সাথে গৌণ কুণ্ডলীর, নাকি না না। ম্যাগনেটিক ফিল্ডের সাথে না ভাই কানেকশন থাকে? ম্যাগনেটিক। ওই জায়গাতে ম্যাগনেটিক। কিন্তু এই ঘটনাটা ঘটে। এই যে যে ঘনত্ব হ্রাস, আয়তন বাড়া, এই জাতীয় ইন্ডাকশনের ক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটে। কথা কি বুঝছো? এখন সলিনয়েডাল কখন হবে? যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা একই হয়। তাহলে চৌম্বক ক্ষেত্রের যে মানটা, প্রাবল্যটা, সেটা কি সেম হবে না? তখন যেই পরিমাণ মুখ্য কুণ্ডলী থেকে বের হবে গৌণ কুণ্ডলীতে কি সেম পরিমাণ ঢুকবে না কারেন্ট? জি ভাইয়া। বুঝতে কি পারছো? মানে আমি কি ফিজিক্যালি তোমাকে একটু রিলেট করাইতে পারছি হ্যাঁ ভাইয়া। যে এই হ্যাঁ যে ভাই যে পারছেন। বুঝতে পারছো? তো এই জায়গা দিয়ে হচ্ছে আমাদের এইগুলো কিন্তু বর্ণনা করা হয়। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এগুলো পারবো। আর ডাইভারজেন্সের ভ্যালু বের করা খুবই সহজ, মানে তুলনামূলক সব থেকে সহজ। যেমন তোমাকে এখানে বইয়ের একটা মান আমি দিই। বইয়ের একটা মান দেওয়া আছে, যে ধরে নাও একটা ভি ভেক্টর দেওয়া আছে। সেই ভি ভেক্টরটা কি বলছে? ভি ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 3x + y i ক্যাপ। ঠিক আছে? প্লাস দেওয়া আছে হচ্ছে my z j ক্যাপ। আর আমাদের বলছে হচ্ছে 2x - z k ক্যাপ। আমাদের এখন প্রশ্ন করছে যে আমাদের এম এর মান কত হলে, m = হোয়াট হলে এটা হবে হচ্ছে একটা সলিনয়েডাল। তো এই ভেক্টরটা কি হবে? সলিনয়েডাল। অথবা এইটার আরেকটা বাংলা লিখছে, আল্লাহ জানে এটা কি, চোঙ্গাকৃতি। হ্যাঁ, বা চোঙ্গাকৃতি। নাও চোঙ্গাকৃতি বলছে যখন লিখি, পারবা? পোলাপাইন পারা যাবে? জি তাহলে দেখো ভাইয়া। ভিএক্স কোনটা, এটা উপায়টা না? কি থ্রি এক্স বলছিল? প্লাস ওয়াই জি ভাই বুঝছি। 3x + y এর যদি তুমি করো ডট গুণফল, এখানে যদি ডেল ডেল এক্স অফ ভিএক্স করো, তাহলে মান কত আসে? 3 না? জি ভাইয়া। আর my - z এটাকে যদি তুমি আবার ভিওয়াই হিসাবে বসাও, তাহলে কত আসে? এম। এম। আর পরেরটা, এটা 2x - z কে যদি ভিজেড আকারে বসাও, তাহলে এখান থেকে কত পাবা? ভাই -1। -1। ইজিক্যাল টু কত হবে? 0 না? জি ভাই। সলিনয়েডাল হলে তাহলে m কত হবে? -2। বুঝছো? তাহলে কি খুবই ইজি একটা পার্ট না? হ্যাঁ।
হ্যাঁ, তাহলে বলছি বলছি। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ভাই এখানে হয়েছে যে সলিনয়েড বা চৌম্বক চোঙ্গাকৃতি, পরীক্ষায় চোঙ্গাকৃতি বলছে, চোঙ্গাকৃতি বলছে, চোঙ্গাকৃতি বুঝছো? আচ্ছা, চোঙ্গাকৃতি বানান মনে হয় ভুল লিখছিলাম, দাঁড়া। চোঙ্গাকৃতি, চোঙ্গা চোঙ্গাকৃতি, ঠিক আছে, চোঙের মতো আকৃতি, তাই বলছে, হ্যাঁ। এই, ঠিক আছে। এই পারা যাবে ছেলে পেলে ডাইভারজেন্স, নাকি এখন কোনো কোশ্চেন আছে যে না ভাই ভাই, পারবো পারবো। পারবেন? ঠিক আছে, এইবার আসো, এইবার তো তাইলে আরো সহজ পাঠ। এইবার আমাদের বলতে হচ্ছে কার্ল। কার্ল মানে কি বুঝাচ্ছে বলো দেখি? কার্লি হেয়ার কোনোদিন শুনছো? বিশেষ করে যারা প্রেম টেম করো তাহলে তো আরো ভালো বলতে পারবা, কার্লি হেয়ার বলে না? ভাই কোকড়া চুল। কোকড়া আমি চুল, জীবনে সাবাস। শুনিনি ভাই। আচ্ছা, তুমি প্রেম করনি তাহলে তো তোমার দুর্বিষহ জীবন। যাই হোক, আমরা এতক্ষণ দেখলাম যে নাবলা ভেক্টরের সাথে স্কেলার গুণ আমরা দেখছি, ভেক্টর গুণ, সরি, স্কেলার গুণ আমরা দেখছি, তারপর আমরা দেখলাম যে আরেকটা ভেক্টরের সাথে স্কেলার গুণ দেখছি। এখন তাইলে কি হবে? ভাইয়া, ভি ভেক্টরের সাথে ক্রস গুণ। ভাইয়া মিনিংটা তো বুঝলাম না। কোনটা? কার্ল। কার্ল মানে ঘূর্ণন। ও আচ্ছা। কার্ল মানে ঘূর্ণন। তাহলে ঘূর্ণন বোঝায় কি? ক্রস প্রোডাক্ট না? ঘুরতেছে কি ঘুরতেছে না এটা বোঝা যাবে কি? ক্রস প্রোডাক্ট দিয়ে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ক্রস প্রোডাক্ট করবো কার? ভি ভেক্টরের। মানে ভি একটা যে কোনো ভেক্টর, সেই ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট তৈরি করি, তাইলে আমরা কি পাবো? তার কার্ল পাবো। তাহলে কি বলা হবে? কার্ল অফ ভি। কার্ল অফ ভি ভেক্টর মানে কি? নাবলা অপারেটরের সাথে ভি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। ক্লিয়ার? জি। তাহলে একটা ভি ভেক্টর দেখতে কেমন? একটা ভি ভেক্টর দেখতে কেমন? একটা ভি ভেক্টর দেখতে এমন না? এক্স। ভি এক্স। ইংলিশ রাইটার। জি ভাই, ব্যাস। এরকমই। আসো, আর নাবলা ভেক্টর দেখতে কেমন? এমন না? এক্স। ম্যাট্রিক্স দিয়ে নির্ণায়ক দিয়ে করা যাবে। নির্ণায়ক দিয়েই তো করতে হবে, ক্রস গুণফল না? তাহলে এইটা যদি তুমি করো, তাহলে কেমন তৈরি হয় বলো দেখি? ডেল ডেল, তোমার যদি আই ক্যাপের হিসাব করো, তাহলে আই ক্যাপ যদি করো, তাহলে আই ক্যাপের সাথে কি থাকে? ডেল ডেল ওয়াই অফ ভিজেড না? জি ভাই। ডেল ডেল ওয়াই অফ ভিজেড মাইনাস কি হবে এইটার, এইটা, তাহলে কি হবে? ডেল ডেল জেড অফ ভি ওয়াই। দেখো তো ঠিক আছে ডেল কিনা ডেল জেড এতটুকু? ভি ওয়াই। ডেল ডেল জেড অফ ভি ওয়াই, ঠিক আছে এতটুকু? জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। জি ভাই। এইবার আমরা আরেকটু এই পাশে লিখলে ভালো হইতো। যাই হোক, তারা এই পাশে আরেকটু লিখি, একটু সুন্দর করে লিখি। এখানে লিখি, হ্যাঁ, এখানে আমরা লিখি। তাহলে আমরা কি পাইলাম? একটা হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপের সাথে কি পাইলাম? ডেল ডেল ওয়াই অফ ভিজেড মাইনাস ডেল ডেল জেড অফ ভি ওয়াই। এবার আমরা কি পাবো? মাইনাস জে মাইনাস। ক্যাপ। তাহলে এইটা এইটা বাদ, তাহলে থাকে কি? ডেল ডেল এক্স অফ ভিজেড, নাকি? ডেল 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 এক্স অফ ভিজেড থাকে না, মানে এরকম থাকে না? জি ভাই। এক্স অফ ভিজেড মাইনাস কি থাকে? ডেল ডেল জেড ভি এক্স। ডেল ডেল জেড অফ ভি এক্স প্লাস আমাদের থাকে হচ্ছে কে ক্যাপ ইনটু, তাহলে কি থাকে? ডেল এরকম। ডেল এক্স ভি ওয়াই হুম। মাইনাস ডেল ডেল ওয়াই ভি এক্স অফ ভি এক্স। ঠিক আছে, তোমাদের বইয়ে যেটা আছে এইটাকে প্লাস করে এটার আগে মাইনাস দিছে, জাস্ট মানে উল্টায় দিছে, এই আর কি। এখানকার প্লাস মাইনাসটা উল্টায় দিছে। তাহলে এইটা কি মনে রাখার কোনো দরকার আছে আমার, নাকি আমি নির্ণায়ক জানলে এমনি পারবো? এটা কি এত বড় সূত্র মনে জানলে রাখার পারবো। কোনো দরকার আছে? কোনো দরকার নাই। না। না ভাই। জাস্ট মনে রাখবা যে আমাদের এইটার কার্ল মানে কি? অবশ্যই ক্রস গুণফল। এবং কার্ল
মানে কি, অবশ্যই ঘূর্ণন। তাহলে ঘূর্ণন বের করতে গেলে কোন একটা ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরের অবশ্যই ক্রস গুণফল আমাদের বের করতে হবে। তাহলে ক্রস গুণফল আমরা বের করবো কেমনে? নির্ণায়কের মাধ্যমে করে ফেলতে পারবো। ক্লিয়ার? ইয়া। এই এতটুকু বোঝা গেছে আশা করি, তাই না? এতটুকু বোঝা গেছে আশা করতেছি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। ডাইভারজেন্স ভি ভেক্টর লিখবো, যদি ভি ভেক্টর ক্রস ডাইভারজেন্স লিখি তাহলে একটু সমস্যা। মানে তুমি মানে হচ্ছে নাবলা অপারেটরের সাথে ডট গুণফলের বদলে ক্রস গুণফল করতে চাচ্ছ? না ভাইয়া, মানে এই যে এখানে নাবলা অপারেটর, মানে ভি ভেক্টর ক্রস নাবলা অপারেটর যদি করি তাহলে কি সমস্যা হচ্ছে? তাহলে তো পুরা মাইনাস হয়ে যাবে না সমস্যা ভাই? হবে, অবশ্যই এটা সমস্যা হবে। অবিনিময় যোগ করতে হবে। ও আচ্ছা, এটাকে তো মাইনাস হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, পুরা তো বা মাইনাস মান আসবে। আচ্ছা তাইলে আমরা আচ্ছা। একটু সারমর্ম করি। আমরা কার্লের ফিজিক্যাল মিনিং আবার ওই ভিডিও থেকে শিখবো, সমস্যা নাই। তার আগে আমরা একটু সারমর্ম করি, কেননা মাথা গোলাই যাইতে পারে, রাইট? আমাদের সারমর্মটা হচ্ছে, আমরা যখন গ্রেডিয়েন্ট বের করব, সেই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমাদের কি হইলো, যে কোনো একটা স্কেলার ফাংশন থাকবে, সেই স্কেলার ফাংশনকে গ্রেডিয়েন্ট কি করবে, ভেক্টরে রূপান্তর করবে। জি। আচ্ছা, তারপর আমরা শিখলাম হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি করবে, কোনো একটা ভেক্টরকে ডট গুণ করবে নাবলা অপারেটরের সাথে। তার মানে আমরা ভেক্টর ঢুকাবো, পাবো কি, স্কেলার। আর আমরা কার্লের ক্ষেত্রে কি পাইলাম, কোন একটা ভি ভেক্টর থাকলে তাকে আমরা ডট গুণ ক্রস গুণ করব নাবলা অপারেটরের সাথে, এবং আমরা যেটা পাবো সেটাও কি একটা ভেক্টর রাশি না? জি ভাইয়া। অবশ্যই একটা ভেক্টর রাশি। তাহলে আমরা দুই ক্ষেত্রে ভেক্টর আউটপুট পাচ্ছি, একটা হচ্ছে কার্ল, আর একটা কি, গ্রেডিয়েন্ট। ঠিক আছে? আর ডাইভারজেন্সে আমরা স্কেলার মান পাবো। তাহলে তোমাদের কিন্তু এই এইচএসসি তে কখনোই কিন্তু কার্ল, তারপর ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম। নটরডেমে অবভিয়াসলি দিবে, বা টেস্ট এক্সামে বাকি কলেজগুলোতেও দিতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে যে এইচএসসি তে কিন্তু এই গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স দেওয়ার প্রবাবিলিটি খুবই কম। কেননা বুঝতেই পারতেছো যে এগুলো কিরকম কমপ্লেক্স একটা জিনিস। তো সাধারণভাবে আসলে শিক্ষার্থীরা পারবে না। তো সেটা যদি নাও দেয়, কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। অ্যান্ড এমসিকিউটা কিন্তু এটাই দিবে যে কার সাথে কি গুণ হচ্ছে, রেজাল্টটা তুমি কি পাচ্ছ। অর্থাৎ ডাইভারজেন্সের মানটা তুমি স্কেলার পাচ্ছ নাকি ভেক্টর পাচ্ছ, গ্রেডিয়েন্টের মান স্কেলার পাচ্ছ নাকি ভেক্টর পাচ্ছ, এটা কিন্তু তোমাকে দিবে। তাহলে এই জিনিস কিন্তু অবশ্যই পারা লাগবে। ওকে, এখন আসো আমরা যদি একটু কার্লের মিনিংটা খুঁজতে যাই। তাহলে কার্লের মিনিংটা কি বলতেছে দেখো, যে ফ্লো যখন হচ্ছে, তাইলে এইরকম করে ফ্লো যখন হচ্ছে, ফ্লোটা দেখো তো ভাই, এইটা নিচের দিকে ফ্লো হচ্ছে, এইটা উপরের দিকে ফ্লো হচ্ছে। তাহলে মাঝখানের যে পয়েন্টটা আছে, সেটা এরকম করে ঘুরতেছে না? পোলা পাইনি এমনি ঘুরতেছে না? মাঝখানের জি ভাই, পয়েন্টটার ডিরেকশনটা আমরা এমন দেখাইতে জি পারি ভাই, না? জি ভাই। এই যে যে পয়েন্ট অফ ডিরেকশনটা বা যে লুপটা তৈরি হচ্ছে এখানে, এটা কি এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? এটা এটা তো ক্লক ক্লকওয়াইজ। এই মারবো, এটা 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 ওই কই কই গেল, হারায় গেল তোমাদের জন্য। কোনটা এই ভাই? যে এইখানে এই যে গোলাপি কালারটা, এই যে গোলাপি কালার, কোনটা? এই এই গোলাপি কালারটা বাম পাশে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ও, ক্লকওয়াইজ না? ও, এটা ওটা অ্যান্টি হ্যাঁ ভাইয়া। ক্লকওয়াইজ। এই সুরাটা ক্লকওয়াইজ। এটা কি, অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে হ্যাঁ, দেখো, আপনি এই বললেন যে মাঝখানে একটা, এই এই যে কারণে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? আবার এটাও কি অ্যান্টি জি। ক্লকওয়াইজ না, গোলাপি রঙের গুলো? জি। জি ভাই। হ্যাঁ হ্যাঁ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে কার্লের মান পাবো পজিটিভ। আমরা এর আগের উল্টো হয়ে দিনও গেল না? শিখেছি না যে ক্রস গুণফলের ক্ষেত্রে যদি এন্টি ক্লকওয়াইজ হচ্ছে মান হয় তাহলে কি পাবো, পজিটিভ। জি। পজিটিভ। আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেখানে আমরা কি পাবো, নেগেটিভ। 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 ক্লিয়ার? জি ভাইয়া। এতটুকু বোঝা গেছে? তাহলে আমরা বুঝলাম কার্ল কি কেমনে সৃষ্টি হয়। এই যে যে ভেক্টর ফিল্ডের মাঝখানে যখন ডিরেকশন অফ ফ্লো চেঞ্জ হচ্ছে, তার মাঝখানে আমরা একটা কার্ল অনুভব করতে পারি, সেখানে একটা মোসর অনুভব করি, মোসর। এই জিনিস কেন দরকার, এই জিনিস তোমরা পড়বা। সেটা বলে কি, টরশন। টরশন চিনো? এই সুরাটা টরশন চিনো? টরশন কি? টরশন মানে না। হচ্ছে একটা হাতলে দুই দিক থেকে মোচড় দিচ্ছ, অথবা একটা ফোমে দুই দিক থেকে মোচড় দিচ্ছ, ফোমটা টার্ন হয়ে যাবে না? এরকম ঘটনা ঘটবে না?
তো ডিরেকশন অফ ফ্লো যদি চেঞ্জ হয় এরকম, তখন সেখানে একটা মোচরের মতো অনুভব হবে। এটাই হচ্ছে ওর কার্ড। কথা কি বুঝছো? স্পিন হবে। এই যে দেখো, সেটাই বলছে, দেখো। আসলে মেলা কথা আসলে তোমরা বুঝবা না, বুঝছো? এগুলো তো আসলে হায়ার লেভেলের জিনিস যখন বের করে তখন আসলে আমাদের দরকার হয়। এই যে দেখো, দেখছো যে এই যে ফ্লো হচ্ছে, এই ফ্লোটা কেমন হচ্ছে? এই ফ্লোটা এরকম হচ্ছে না? এই যে দেখো ঘুরতেছে, দেখছো? এমন একটা আরবার চেঞ্জ হ্যাঁ, হইতে পারে। হ্যাঁ বলো। আমি কি একটা কোশ্চেন করবো? অবশ্যই করতে হবে, বলো। ভাইয়া হচ্ছে বলকে চাপ দিলে যেমন বলের হচ্ছে পৃষ্ঠটা মানে চাপ খেয়ে যায়, মানে চুপসে যায়, এইরকম তো হচ্ছে না কারণটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু উল্টা ডিরেকশনে, উপরের দিকে একটা আর নিচের দিকে উল্টা ডিরেকশন তার, এরকম যদি হয় এটাকে বলে টর্শন। মানে ধরো উপরের একটা অংশকে তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ আর নিচের অংশটা তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, বুঝছো? ওইটাকে বলে টর্শন। তো তখনও একটা কার্ডের ভূমিকা আছে। মানে আমি জাস্ট তোমাকে বললাম যে এগুলো পরের ক্লাসে, মানে পরে যখন হায়ার লেভেলে গবেষণা করবা তখন এগুলো লাগবে, তখন আরো ভালো মতো বুঝতে পারবা। এখন জাস্ট তো বুঝতেই পারতেছে যে স্পিন হচ্ছে, সেই স্পিনের জন্য একটা নির্দিষ্ট দিকে মুভ করতেছে, ঠিক আছে? তো সেটাকে আমাদের হচ্ছে এই যে কার্ল হিসাবে গণনা করতেছে। তো এই যে কার্লের মান যখন আমরা হচ্ছে পাচ্ছে, সেই কার্ল, আমরা মনে হয় ফার্স্টের দিকে চলে আসছে নাকি না? আচ্ছা যাই হোক, এখানে হাবিজাবি অনেক কিছু আলোচনা করছে, এই একটা জিনিসও তোমরা বুঝবা না নি। হ্যাঁ, আমরা আশা করছি যে এগুলো তোমরা এখন বুঝবা না নি। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই জটিল জিনিস। তাহলে এতক্ষণ মানে এমনি কি কাল জিনিসটা দেখতে পারছো? মানে কাল জিনিসটা কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে? জি জি ভাইয়া। ভাই। এই যে এখানে আমি একটু চিত্রও আঁকায় রাখছিলাম যে কাল জিনিসটা কি হবে সেটা বোঝানোর জন্য। আচ্ছা, মোটামুটি যদি বুঝতে পারো তাহলে খুবই গুড। আর কার্লের মান বের করতে হবে কিভাবে সেটা আশা করি পারবা। তারপরেও হচ্ছে কার্লের মান একটা বের করার, আমি যেমন তোমাকে যদি দেখাই যে কার্লের মান বের করার কেমন ম্যাথ দেয়, তো তার আগে আমাদের হচ্ছে কার্লের কিছু প্রপার্টিস পড়তে হবে। আসো আমরা কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করি। তো তোমাদের বইয়ে এই এন্টি ক্লকওয়াইজ নিয়ে আর ঘেজাইনি। এর কারণ হচ্ছে 3D ভেক্টরে এই ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ বুঝতে গেলে ওই ভিডিওতেই দেখো 2D ভেক্টর দিয়ে বোঝানোর চেষ্টা করছে, বুঝছো? এই জেড ভেক্টর আনার চেষ্টা করে নাই। যদি করে তাহলে ধরো মানে ব্যাপক একটা গভীর সমস্যা সংকটের মধ্যে পড়বা। তো সেই কারণে তোমাদের এখানেও এই ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ বলে নাই, কিন্তু বলছে যদি হচ্ছে তোমার কার্লের মান হয় জিরোর অসমান, তার মানে এই ভি ভেক্টরটা কি? স্পিন আছে, ঠিক আছে, বা জি। ঘূর্ণনশীল। আর যে সকল বিন্দুতে ওর মানটা হবে জিরো, সেখানে কি হবে বলো দেখি? অঘূর্ণনশীল। হুম। তাহলে সেখানে কি হবে? এই ভি ভেক্টর হচ্ছে অঘূর্ণনশীল। বুঝতে কি পারতেছো? তাহলে কোন একটা পয়েন্টে ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেটা বের করা যাবে না? জি ভাই, যাবে। যাবে। এবং এইটা আসলে কি বোঝাচ্ছে? যে যেই জায়গাটাই হচ্ছে আমাদের আহ তোমার হচ্ছে কার্ল যদি, যেমন যদি গতি হয়, তাহলে একটা গতির সমীকরণ দেয়া আছে, সেই গতির সমীকরণের কার্লের মান বের করলা, তার মানে কি ওইটা একটা ঘূর্ণন গতির মধ্যে আছে, রোটেশনাল মোশনের মধ্যে আছে। আর একটা মোশনের ইকুয়েশন দেয়া আছে, সেই মোশনের ইকুয়েশনটা কি একটা ভেক্টর ক্ষেত্র না? মোশনের ইকুয়েশন কি একটা ভেক্টর ক্ষেত্র না? হ্যাঁ। মোশন মানে গতি, গতি ভেলোসিটি, জি ভেলোসিটি, ভাই। সেটা তো একটা জি। ভেক্টর ক্ষেত্র। সেই ভেক্টর হুম। ক্ষেত্র ধরো তুমি সেখান থেকে একটা কার্লের মান পাইলা, তাহলে কার্লের মান পাওয়া মানে কি? সেটা কি ঘূর্ণন গতির মধ্যে আছে? আসলে ঘূর্ণন গতি তো পড়ায়নি, বুঝবা কি করে? এই একটা অধ্যায়ের সাথে আরেকটা ইন্টার কানেক্টেড, বুঝছো? হ্যাঁ। তো তখন কি হবে? তখন মনে হবে যে জিনিসটা তো একটা পথে মুভ করতেছেই, কিন্তু কিভাবে মুভ করতেছে? এমনে ঘুরতে ঘুরতে, মানে চাকা যেরকম ঘুরতে ঘুরতে আগায় না, তার মানে কি ওই একটু ক্ষেত্রেও পরে। চাকা ঘুরতে ঘুরতে এগোচ্ছে। তার মানে চাকা ঘুরতে ঘুরতে আগাচ্ছে এমন একটা যদি ভেলোসিটির, এই চাকার ভেলোসিটির তুমি ইকুয়েশন বানাও, সেই ইকুয়েশনের কি হবে? কার্ল পাওয়া যাবে। আর ওই কার্ল যদি জিরো হয় তার মানে হচ্ছে এই চাকাটা খালি এখানে চলন গতি সম্পন্ন হচ্ছে।
ওই যে যে ক্লাস 9-এ পড়ছিল না 5 ধরনের গতি আছে, ঘূর্ণন গতি, চলন গতি, পড়ছিল না? হ্যাঁ, এই এই গতির ইকুয়েশনের কার্ল দিয়েই বোঝা যায় যে সেটা চলন গতি নাকি ঘূর্ণন গতি নাকি জটিল গতি। বুঝছো? হ্যাঁ, বোঝা গেছে কি? এই যে ইলেকট্রনের গতি কেমন এটি বুঝবা কেমনে? ইলেকট্রন কি দেখিছো তুমি যে ঘুরি বেড়াচ্ছে? সেটার জন্য না কি ভাই। লাগবে? ইকুয়েশন লাগবে না? মহাকাশে একটা বস্তু যাচ্ছে কিভাবে সেটা কি ইকুয়েশন দেখে বোঝা লাগবে না? তো তখন কি কার্ল বের করা লাগবে না যে ঘুরিতে কতটুকু? বুঝছো? তাহলে এই যে যে ভেক্টর গুলোর ক্ষেত্রে ইকুয়েশন দিয়ে তার জাজমেন্ট করা যে কেমন কি হয়েছে কোন অবস্থায়, এগুলো কিন্তু সব এই ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন, আংশিক পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আমরা ধীরে ধীরে তার কি করতে পারি, হিসাব নিকাশ করতে পারি। তো আসলে একটা লাস্ট ম্যাথ দিয়ে আমরা এখানেই আজকের ক্লাসের শুভ সমাপ্তি ঘটাবো। আমি জানি না আজকের ক্লাসে কতটুকু কি বুঝতে পারছো, বাট আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি যে যত সহজে বোঝানো যায়। আর যেহেতু খিচুড়ি খায় ক্লাস নিতে বসছি, তো মাথা আরো ঠান্ডা ছিল। তা আমার আই থিঙ্ক ধারণা হচ্ছে যে ভালোই বুঝাতে পারছি। তাহলে আই ক্যাপ ধরো হ্যাঁ, এরকম আছে, আর 6x² y, বইয়ের একটা ম্যাথ একটু তুলি, Z²। আচ্ছা আমি চেঞ্জ করে দিলেও আচ্ছা চেঞ্জ না করি, কেননা তোমরা তাইলে বাসায় যেয়ে উত্তর মিলাও। Z⁴ x³। আমি কিন্তু অনেক জিনিস তোমাদের স্কিপ করি যে ভাই বাসায় তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কেননা তোমরা খুবই অতি আগ্রহী ছেলে এবং এইরকম ছেলে পেলে পড়ায় খুব মজা, বুঝছো? তো সেই হিসাবে কিন্তু আমি ধরে নিই যে তোমরা বাসায় অনেক প্র্যাকটিস ট্যাকটিস করে আমাকে জাস্ট প্রবলেম ধরাই দিবা, আমি তোমাদের প্রবলেমটা সলভ করাবো। আর সেই জন্য হচ্ছে আমি অনেক জিনিস স্কিপ করে করে পড়াই। তো আশা করতেছি যে তোমরা সেগুলো মানে যে ম্যাথমেটিক্স আছে সেটা অন্তত তোমরা বাসায় পড়বা। তো আমাদের জিজ্ঞেস করছে যে এই যে যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা সংরক্ষণশীল নাকি মানে দেখাইতে হবে যে এই ভেক্টরটা আসলে সংরক্ষণশীল বা অঘূর্ণনীয়। তার মানে কি, এখানে যে আমাদের অঘূর্ণনশীল বা এটার আরেকটা নাম কি দিতে পারে, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। কাল জিরো। হ্যাঁ, এই দুইটা মানেই বোঝায় হচ্ছে কার্ল জিরো। তাহলে জি ভাই। কার্ল জিরো এটা প্রুফ করতে পারবা এখান থেকে? জি এটা ভাইয়া। একটা জি ভেক্টর ভাই যে পারবো। আছে ধরো ভি ভেক্টর। তাহলে কি করতে হবে? এই ডেল্টা ইন্টু এর সাথে কি করতে গুণ হবে, করতে ভি হবে। ভেক্টর ক্রস গুণ করতে হবে। তাহলে পারবানি? এই পোলাপান কি হ্যাঁ, পারবানি? চেষ্টা জি করে ভাই। রাখেন, চেষ্টা করুন। আচ্ছা দেখো তো জিরো পারবো। হয় কিনা, এটা একটু করেই যায়। যদি যদি শুরু করছি, আচ্ছা, কেউ যদি না পারে পরবর্তীতে, তাহলে তো জ্ঞান যাম। তো একটু দেখো দেখি করতে পারো কিনা এটা। দেখো তো জিরো আসে কিনা। হুম, জিরোই লাগতেছে। আসতেছে তাই না? কোনো টার্মই থাকতেছে না আই থিঙ্ক। হ হ। সায়ন ভাই 3 ক্লাস। হুম। আচ্ছা এটা কি জিরো আসতেছে? ভাই একটু সময় লাগবে। এই সময় লাগবে মানে? এটা তো খুবই সহজ জিনিস। সময় লাগে? আই ক্যাপ ধরো, আই ক্যাপ ধরো। এই যে আই ক্যাপ, এটা বাদ, এটা বাদ। del y of 3x z², এটার মান কত? জিরো না? এর মধ্যে ওয়াই এর কোনো টার্ম আছে? এটার মধ্যে ওয়াই এর কোনো টার্ম আছে? ভাই আই ক্যাপ শূন্য। তাহলে আই ক্যাপের এটা তো পুরোটাই জিরো, দুই পার্টি জিরো, তাই আসতেছে না? আই ক্যাপ ইন্টু জিরো আসতেছে না? এটাতেও কোনো ওয়াই এর টার্ম নাই, এটাতেও কোনো জেড এর টার্ম নাই, বাদ। তারপর আসে মাইনাস জে ক্যাপ, আসো এটা মাইনাস জে ক্যাপ, তাহলে এইটা বাদ এটা বাদ, তাহলে ডেল ডেল এক্স অফ এইটা, তাহলে এটা করলে কত থাকে? -3x থাকে না? আবার ডেল ডেল জেড অফ এইটা, তাহলে ডেল ডেল জেড অফ এটা করলে কি হয়? এই যে Z³ বাদ, তাহলে ডেল ডেল এক্স অফ এইটা, এটা করলে ভাই কত আসে? -3x। ও সরি, -3z²। -3, -3z² থাকে কি? -3, এটা কত আসতেছে? এইটার টার্ন কত আসতেছে? এটা কি বের করছো?
আমাদের এটা কি 6x² মাইনাস Z², তাই না? তাহলে এইটার টার্ম কত আসতেছে, মাইনাস জেড টার্ম কত আসতেছে, -3Z²। আর এইখানে আমাদের থাকতেছে কি, এই যে 6Z এর এইটা থাকতেছে না? তাহলে এখানে হচ্ছে আমাদের জে ক্যাপ যদি তুমি বাদ দাও, তাহলে ডেল ডেল জেড অফ, ভাই মাইনাস ওয়াই জেড। কথা বুঝি নাই, তোমার কথা বুঝি নাই, একটু বলো। ভাই টোয়াইস জেড। এটা টুয়াইস জেড হবে, কিন্তু এখানে তো আমাদের মনে হয় এটা Z³ হবে, বুঝছো? আমি একটু তুলতে ভুল করছি, এটা দাঁড়াও, Z³ হবে, এটা Z³ হবে, এটা আমি তুলতে ভুল করতেছিলাম। তাহলে Z³ যদি হয় তাহলে এটা কি হবে, +3Z² হবে না? সেম ভাবে এবার আমাদের প্লাস কে ক্যাপ নাও, তাহলে এখানে যদি প্লাস কে ক্যাপ হয়, তাহলে কে ক্যাপের ক্ষেত্রে কি হবে, এই দুই টার্ম বাদ, তাহলে আমাদের ডেল ডেল এক্স অফ এইটা, তাহলে এইটার ক্ষেত্রে কত আসে, 6x²। আর আমাদের মাইনাস ডেল ডেল ওয়াই অফ এইটা, তাহলে ডেল ডেল ওয়াই অফ এটা করলে কত আসে, 6x² ভাই। 6x²। তাহলে সবগুলো টার্মই কি জিরো না? বুঝছো কি, এই কথা কি বোঝা গেছে? ভাই জে ক্যাপের ওইখানে কি লিখছেন? -3 স্কোয়ার। -3Z² +3Z²। এই যে যে তোমার এই টার্মটা বাদ, এই টার্মটা বাদ দাও, বাদ দাও, তাহলে কি থাকে, ডেল ডেল জেড অফ এটা না? তাহলে এটা সমান সমান কত হয়, -3Z²। আর এখানকার যখন করবা তুমি তাহলে +3Z²। ক্লিয়ার এবার? মানে একটা এই টার্ম আর একটা এই টার্ম, ক্লিয়ার? তাহলে এমনি কি হলো, আমাদের যদি কার্ল জিরো হয় তার মানে কি সেটা সংরক্ষণশীল বা রক্ষণশীল। অঘূর্ণনশীল। তাহলে আমাদের এখানে এম দিয়ে ধরো বললো যে এম এর মান কত হলে কি হবে, অঘূর্ণনশীল হবে, পারা যাবে? অথবা বললো যে জি ভাই কার্লের যাবে। মান কত হবে, সেই ভেক্টরটা বের করতে দিল, পারা যাবে? জি ভাই যাবে। আশা করি পারা যাবে। তাহলে মোটামুটি আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। আর এখন তোমরা বলো যে তোমাদের মোটামুটি, দাঁড়াও আমি আগে রেকর্ডিংটা অফ করি।